আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি কুমিল্লা সদর উপজেলা পূর্বতোয়াতে। আর আজকে আমরা চলে আসছি একজন কলেজ শিক্ষকের মুরগির খামারে, যার নাম হচ্ছে আতর ভাই। আতর ভাই একজন কলেজে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি উনার এখানে প্রায় 15,000 বিশাল বড় একটি ফার্ম মুরগির খামার পরিচালনা করতেছেন। তো উনি এই খামারটা কীভাবে পরিচালনা করতেছেন, ফার্ম মুরগিটা আসলে কতটুকু লাভজনক, এবং একটা ফার্ম মুরগির ডিম উৎপাদন করতে কত টাকা খরচ হয়, কেমন টাকা বিক্রি করা যায়, এবং আপনারা কেউ যদি ফার্ম মুরগি খামার করতে চান কীভাবে শুরু করতে পারবেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো আতর ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। তুমি একটু এদিকে এসো, আপনি আমার পাশ দিয়ে আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরও ভালো লাগতেছে আপনার সুন্দর মুরগির খামারটা দেখে। তো এই মুরগির খামার নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো, তার আগে আপনার পরিচয় একটু দেবেন। যে আমি মোহাম্মদ আতাউর রহমান, আমি একজন পেশায় শিক্ষক। আমি আছি কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজে কেমিস্ট্রি শিক্ষক। আচ্ছা, আতর ভাই কলেজের শিক্ষকতার পাশাপাশি এই মুরগি পালনের সাথে কীভাবে যুক্ত হলেন? না, কলেজের শিক্ষকতার পাশাপাশি মুরগি পালনের সাথে যুক্ত ব্যাপারটা এমন না, আমার আগে থেকে মুরগি পালন করি আর কি আমরা। পরে আমি কলেজের শিক্ষক হয়েছি। এর মধ্যে আপনার আগে অল্প পালতাম, কিন্তু পরে এভাবে বেশি শুরু হয়ে গেছে আর কি। আর এটা তো লাভজনক ব্যবসা। আর আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি ব্যবসা করব। কারণ ব্যবসার মধ্যে আল্লাহ তালা বরকতের 10 ভাগের 9 ভাগে রাখছে আল্লাহ তালা ব্যবসার মধ্যে। তো আমার চিন্তা ছিল যে যত কিছুই করি, যত চাকরি বাকরি করি, কিন্তু আমি ব্যবসা করব। কারণ ব্যবসার মধ্যে দেখলাম যে এটাই আমি পাশাপাশি এটা করা সম্ভব, এবং আমার ভাই আছে, দুজনে মিলে একসাথে করতে পারছি আছি। আমি কলেজে থাকলে ভাইয়া দেখাশোনা করে, আর কলেজের পর এসে আমি একসাথে এসে সময় দিই। আচ্ছা, প্রথমে কতগুলো মুরগি দিয়ে খামারটা শুরু করেছিলেন? প্রথম তো আমি শুরুতে অল্প বাসায় পালতাম, মানে 15-20-25টা মুরগি ছিল। এর আগে ছিল মাত্র 2টা। তারপরে এগুলো থেকে যখন দেখলাম যে না ভালো ডিম পারে, তারপরে আপনার 20-25টা ছিল। ওগুলোর থেকে মোটামুটি ভালো একটা আয় আসতো। তো পরে চিন্তা করলাম যে আমাদের যেহেতু এটা ঘরটা খালি আছে, এখানে শুরু করি অল্প দিয়ে। প্রথম 2000 দিয়ে শুরু করছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে হইতে হইতে অনেক বেশি হয়েছে। প্রায় আপনার এখন 15-20 হাজার মুরগি আমার কন্টিনিউ থাকে। 20,000 মুরগি রয়েছে? 15-20 হাজার থাকে কন্টিনিউ। অনেকগুলো সিট রয়েছে দেখতে পাচ্ছি, এখানে সেটা আছে কতগুলো? এখন আমার 5-6টা সেট আছে আর কি। আর আমার পাশাপাশি আমি অন্য জায়গার মধ্যে আরও আমাদের 3-4টা সেট আছে। ওইগুলোর মধ্যে প্রায় প্যারেন্টস আছে, প্রায় 3-4 হাজার প্যারেন্টস আছে ওই সেটগুলোতে। আচ্ছা, আতর ভাই বাংলাদেশে কিন্তু অনেকে দেখা যায় দেশি মুরগি পালন করতেছে, আবার অনেকে টাইগার মুরগি পালন করতেছে। সেক্ষেত্রে আপনি ওই সব মুরগি লালন পালন না করে ফার্ম মুরগি খামারটা দিয়েছেন। ফার্ম মুরগি পালন করার কারণটা কি? না, ফার্ম মুরগি পালন করার কারণটা হচ্ছে যে ওই যেটা বললেন যে টাইগার মুরগি পালন করতে আসছে অথবা দেশি মুরগি পালন করতেছে। দেশি মুরগি তো আসলে আমরাও দেশি মুরগি পালন করতে এসেছি, কিন্তু দেশি মুরগির তুলনায় আপনার ফার্মিতে লাভটা একটু বেশি। আর দ্বিতীয়ত হচ্ছে টাইগার আমার ইচ্ছা ছিল পালন করার জন্য, এখনও ইচ্ছা আছে, কিন্তু ওইরকমভাবে বিশ্বস্ততার সাথে কোনো টাইগারের আমি ভালো বাচ্চা কারোর থেকে মনে হচ্ছে না পাবো আর কি। কারণ এখানে যে আনতেছে দেখতেছি যে টাইগারের বাচ্চার মধ্যে আপনার হয় সোনালির বাচ্চা অথবা অন্য বাচ্চা, সুপার হাইব্রিডের বাচ্চা মিশ্রিত থাকে। এবং যদি 100% টাইগারও হয়, আর দেখা গেছে অনেক সময় এই বাচ্চারা গ্রোথ কম হওয়ার কারণে মানুষে বলে যে এটা হাইব্রিড দিয়ে দিছে, সোনালি দিয়ে দিছে। কিন্তু ফার্মিতে তো এই কথাটা বলা যায় না, যে সব এক কালার। এখানে হয়তোবা কোনোটা বয়সের কারণে মানে খাবার কম খাইছে, এই জন্য গ্রোথ একটু কম হইতেছে, বেশি হইতেছে, যার কারণে এটাতে ডুবলি অথবা দোকা এরা কি কেউ বলতে পারে না। তো চিন্তা করলাম যে এমন একটা করি যাতে এটাতে কথা যেন না শুনি আর কি। কিন্তু 100% টাইগারে দেবো, কিন্তু দেখা যাচ্ছে তার পরিচালনার কারণে অথবা কোনোটার গ্রোথ কম আসতে পারে, তখন বলবে যে এটা হয়তো সুপার হাইব্রিড ঢুকিয়ে দিচ্ছে। এরকম হয়, অনেকে কইরা থাকে এরকম, যার কারণে মানুষ এটা বলতে বাধ্য হয় আর কি। তো যার কারণে আমি এটা করতে আসছি না। ভাই অনেকে কিন্তু এই ফার্ম মুরগিকে ডিমের রানী বলে থাকে, আসলে এই বিষয়টার সাথে আপনি কতটুকু একমত? না, ডিমের রানী বলে থাকে এটা আসলে ভালো কথা, কিন্তু রাজা রানী, কেউ রাজা বলে কেউ রানী বলে। আর আমি বলি যে আসলে এই মুরগিটা আমাদের ন্যাচারালে পালা যায়, তো ন্যাচারালে পালা যাওয়ার কারণে এটার পুষ্টিগুণটা অনেকটা দেশির মতো হয়। আর দেশি মুরগির ডিমের মতো এটা বাজারে চাহিদা আছে আর কি। তো যার কারণে বাজারের ডিমটা ভালো চলতে আছে। তো এই কারণে উৎপাদন খরচ অনুযায়ী যে ডিমটা বিক্রি করলে লাভের পরিমাণটা একটু বেশি। তো
তো যার কারণে মানুষ এটাকে রানী বলে, রাজা বলে, কিন্তু আসলে তো ডিম বেশি পারেছে লেয়ার মুরগি, যে লাল লেয়ার বলে অথবা সাদা লেয়ার বলেন, এগুলা ডিম পারে, মানে এগুলো তো 90-এর নিচে নামে না পার্সেন্টেজ, হয়েছে 90, 95, 98% পর্যন্ত ডিম পারে, কিন্তু ফার্মিতে এত পার্সেন্ট পারবে না। কত পার্সেন্ট দিয়ে থাকে? ফার্মে যদি 60 থেকে 70% পারে সে ভালো লাভবান, আর পারে এটা এরকম পারে। আমি এরকম বলি না যে 80% পাবেন, 90% পাবেন, ব্যাপারটা এমন না। কেউ যদি 10-15টা পালে ভিন্ন কথা, এটাকে ভালোভাবে খাবার টাবার খাবায়, তো ওইটা দেখা গেছে 85-90% ফাইলা ফেলবে। এটা কিন্তু বাণিজ্যিক হিসাব না। বাণিজ্যিক হিসাব হচ্ছে আপনি 1000 ফালছেন, এটা মেজারমেন্ট করে খাবার দিবেন, 75 গ্রাম থেকে 80 গ্রাম করে খাবার দিবেন, তো এই মেজারমেন্টে যেই পার্সেন্টেজ পাবেন এইটা হচ্ছে আপনার ইকুয়াল হিসাবটা, ভালো হিসাবটা। কিন্তু আপনি তো ইচ্ছা করলে অতিরিক্ত খাবার খাওয়াই পারতেন না, আবার এটা আপনার সাথে মিলবে না। না, তারপর আপনার এই কথাটা খুব ভালো লাগছে। অনেকে কিন্তু এই ফার্ম মুরগিকে বলে যে 85%, 90% দিতে থাকে, কিন্তু আপনি যেটা বললেন যে 65% বা 70%, এটা কিন্তু আসলে মানার মতো। হ্যাঁ, এটা হইলে আপনি 75 থেকে 80 গ্রাম খাবার দিয়ে আপনি এই পার্সেন্টেজ পাইলা, এই পার্সেন্টেজের ডিমটা পাইয়া আপনি বাজারে বিক্রি করেন না 15 টাকা করে, 14 টাকা করে ইজিলি পাইকারি বিক্রি। আমাদের তো লাইন ধরে ভাই 15 টাকা করে আইসে নিয়ে যায়। তো এখন খাওয়ার জন্য, আর যারা 20 ডিম না সেটা তো আরো বেশি নেয়। হ্যাঁ, তো 20 ডিম সবাই তো আর বিক্রি করতে পারবে না, কিন্তু খাওয়ার ডিমটা সে এরকম ভাবে বিক্রি করুক, 60% ডিম পাক, তাকে আমি ক্যালকুলেশন বুঝাই দিই। 1000 মুরগি থাকলে যদি 60% ডিম পায়, 600 ডিমের দাম কত টাকা, এবং সে বাজারে বিক্রি করলে আর তার কত টাকা খরচ হয়, আমি হিসাব করেছি মিনিমাম 1,20,000 টাকা আসে। আমরা নিজেরা পাইছি, প্রথম তার আমরা বাচ্চা ফুটাইছি না। মুরগি লালন পালন করলে 1,20,000 টাকা ক্যালকুলেশন করে পাওয়া যাবে। হ্যাঁ, ওই যে 60% ডিম পারলে আপনি 1,20,000 টাকা ক্যালকুলেশন করলে আসে। এই আপনি এটা বাদ ফার্ম মুরগিটা মূলত কত টাকা উৎপাদন খরচ? 1,20,000 বাদ দেন, আপনি 1,00,000 ধরেন, আরো 10 বাদ দেন, 90 ধরেন, 80 দেন, তারপরে খারাপ কি? কন্টিনিউ একটা প্রসেস, যদি আল্লাহ তাআলা সুস্থ রাখা দেয়, আপনি 40,000 টাকা মাইনাস করে তো মাসে 80,000 টাকা কামাই করেন না, সমস্যা না, আরো 10 বাদ দেন না, তাও তো ঠিক আছে। আর এর উৎপাদন খরচটা আসলে মূলত হয়েছে এটা একটা মুরগি ডিম পর্যন্ত নিতে, কারণ এখানে অনেকের কথা অনেক রকম। কেউ যদি সম্পূর্ণ ভ্যাকসিনগুলা নিয়ম মাফিক দিয়ে থাকে এবং কাজের লোক দিয়ে করায়, নিজে না করে, তাহলে কিন্তু খরচের ব্যাপারটা কিন্তু অন্যরকম হবে। আর যদি নিজে করে, ভ্যাকসিন টেকসিনও করে না, কিন্তু তাহলে তো এটা খরচটা অনেকটাই কমে যাবে। তো আমরা ভ্যাকসিন করাইয়া খরচটা প্রায় 550 থেকে 600 টাকা লাগে যায় একটা মুরগিতে ডিমে নিয়ে আসতে। হ্যাঁ, আর যদি ওই ভ্যাকসিন করলো না, নিজে পারলো, ওই খরচটা বাদ দিল, তো দেখা গেছে যে 500 টাকার ভিতরে হয়ে যায়। আচ্ছা, একটা ডিম উৎপাদন করতে কত টাকা খরচ হয়ে থাকে? একটা ডিম উৎপাদন করতে হিসাব আছে খরচ হয় আপনার প্রায় 7 থেকে 8 টাকা, কখনো ওই ডিমের পার্সেন্টেজ কমে গেলে 9 টাকা, এরকম আর কি। আমরা দেখতে পাচ্ছি যে আপনি এই মুরগিকে কাঁচা ঘাস খাওয়াচ্ছেন। না, এটা তো মনে করেন যে আপনার সবুজ শাকসবজি, এটা মানুষের জন্য যেরকম উপকার, দেখবেন যে বিভিন্ন বিজ্ঞানীরা, বিভিন্ন ডাক্তাররা বলে যে জীবন্ত খাবার খাও। জীবন্ত খাবার কি? যে কাঁচা ফলমূল, এটা বেশি করে খাও, তোমার শরীরের জন্য এটা ইনস্ট্যান্ট কাজ করবে। তো ঠিক আমরা তো ওই যে প্যাকেটজাত অথবা বাজারজাত যে খাবারগুলো মুরগির কন্টিনিউ যে খাওয়াই যায়, তো সে তো আর এটা পাচ্ছে না, অথবা বাজার থেকে ওই যে ওষুধগুলা, সাপ্লিমেন্ট, ভিটামিনগুলো না খাবায়, তো এটাও কী পরিমাণ থাকে কি থাকে না ওইগুলো তো খাবাই। তো পাশাপাশি এটা খাইলে কি হয়, তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো হয়, হজমে ভালো হয়, এবং সবচেয়ে বড় কথা সে মুক্তচারণ এই মাঠটার মধ্যে যেগুলো ঘোরাফেরা করে, তো এদের মধ্যে শরীরের মধ্যে ভিটামিন ডিটা, সূর্যের আলোটা পায়, ভিটামিন ডি পায়, এর কারণে তাদের মধ্যে কি শক্তিটা, এনার্জিটা ভালো হয়, এবং মুরগিটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আচ্ছা, মূলত এই ফার্ম মুরগিটা কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে দেয়? এটা আপনার ওই পরিচর্যার উপর নির্ভর করে। কোথাও দেখা গেছে 5.5 মাসের আগেও ডিমে আসে না। হ্যাঁ, কোথাও আবার দেখা গেছে আমি 4 মাস 8 দিনে ডিম পাইছি আমার প্রথম প্যারেন্টসে, দ্বিতীয়টাতে পাইছি হয়তো আপনার না 3 মাস 28 দিনে ডিম পেয়ে ফেলছিলাম। তো ওই সময় একটু লাইটিং শিডিউল হয়তো একটু বেশি হয়ে গেছিলো, এরপরে পাইছি 4 মাস 12 দিনে, এরকম আর কি। তো এখন 4.5 থেকে 5 মাসের ভিতরে মোটামুটি ভালো এটা ডিমে আসে, যদি ভালোভাবে পরিচর্যা করে। আচ্ছা, একটা কতদিন ডিম দিয়ে থাকে? এটা আসলে মূলত আমি যেটা দেখছি ফার্মি মুরগি যেটা হয়, এটা আপনার ডিম এমনিতে 18 থেকে 2 বছর পর্যন্ত ভালো পার্সেন্টেজে ডিম দেয়, তার মধ্যে পার্সেন্টেজ কমে বাড়ে। হ্যাঁ, কখনো 75% হয়, আবার কখনো 55% আসা করে, 50% আসে, কিন্তু এভারেজ 60 থেকে 65 পাওয়া যায়, এটা একটা হিসাব। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফার্মি মুরগি যতদিন বাইচা থাকে ততদিনই ডিম পারে। আমার এখনো ওই যে বাড়ির যে বাসায় যে মুরগিগুলো ছিল 15 থেকে 20টা, এর থেকে 10টা মুরগি আমি এখনো রেখে দিচ্ছি, এই মুরগিগুলো এখনো ডিম পারে। আমার প্রায় এগুলো 3.5 বছর মতো বয়স হয়েছে,
এখনো আছে, আমি এগুলো বিক্রি করি নাই। আমি দেখতেছি এগুলো কতদিন ডিম পারে আমি দেখি। তবে ডিমের সাইজ একটু আঁকা বাঁকা হয়ে গেছে, গোল পারে, যেটাই পারক আমারও তো ডিম তো পারতে আছে, থাকুক তারা। আতর ভাই, আপনি কি এগুলা ডিমের জন্য লালন পালন করতেছেন নাকি ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছেন? আমরা মূলত প্রথম ডিমের থেকে ডিমের জন্য করছিলাম, পরে আমাদের হচ্ছে ডিম থেকে বাচ্চা উৎপাদন আর কি। এখন মূলত আমাদের বাচ্চা উৎপাদন হইতে আছে আলহামদুলিল্লাহ। আর বাচ্চা প্রতি সপ্তাহে প্রায় 8 থেকে 10,000 বাচ্চা বের হইতে আছে। তো বর্তমানে আপনার খামারে কোন কোন বয়সের বাচ্চাগুলো রয়েছে? আমার খামারে প্রায় আপনার আছে আজকে তো প্রায় 4,000-এর মতো বাচ্চা বেরোতেছে, জিরো বাচ্চা। এরপরে আছে আপনার 7 দিন বয়সের বাচ্চা আছে, তারপরে 15 দিন বয়সের বাচ্চা আছে, 2 মাসের বাচ্চা আছে, 1.5 মাসের বাচ্চা আছে, 1 মাসের বাচ্চা আছে, বিভিন্ন যে বয়সের বাচ্চা আছে ওই বয়সের বাচ্চা আছে। 3.5 মাসের বয়সের বাচ্চা, 3 মাসেরও আছে। আর এই আর কি। আচ্ছা, বাচ্চাগুলো কেউ যদি আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে কতদিন আগে আপনাকে বুকিং দিতে হবে? এটা তো আসলে অনেক সময় দেখা গেছে আজকে বাচ্চা আছে, বাচ্চা মনে করেন যে 3,000-এর উপরে বিক্রি হয়ে গেছে, 4,000-তে আছে। কেউ যদি মনে করেন যে 15টা চায়, মানে এখন যদি বাকি অংশটা নিতে চায় তাহলে আজকে নিতে পারে। কিন্তু সে যদি আরো বেশি নিতে চায় তাহলে তো সে পরে বুকিং দিতে হবে। তো এক ভাই আরো বেশি চাইছে, বলছে যে 24 তারিখে আমার বাচ্চা আছে, ওইখান থেকে আবার নিয়ে যান। তো বলছে আচ্ছা ঠিক আছে, ওইখান থেকে দেন। তো এরকম ভাবে মূলত যে আমাদের এই হিসাবটা হয় আর কি। আর মূলত একটু আগে বুকিং দিলে ভালো হয়, আমরা এটা ভালোভাবে তাকে দিতে পারি আর কি। হঠাৎ বললে তো মনে করেন যে দিতে কষ্ট হয়ে যায়। আর এমনিতে রোগ বালাই কেমন হয়ে থাকে? রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে ভালো, কিন্তু ভাই রোগে ধরলে তো আসলে সবারই, মানুষের জীব মরণশীল। এখন দেখা যাচ্ছে রোগে ধরলে তো আসলে মানে ছাড়ে না বলতে কি, এখন যদি ভ্যাকসিনেশন যদি ঠিক মতো করে রাখে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বাড়ে। হ্যাঁ, আর ভ্যাকসিনেশনটা যদি ভ্যাকসিন যদি ভালোভাবে না করা থাকে তাহলে কিন্তু অল্পতেই মুরগিটা নষ্ট হয়ে যায়। এই কারণে মুরগিরা তো ডিম পারে, তো আর ডিম পারলে তার মধ্যে একটা ওই শরীরে একটা এনার্জি একটু লস হয়, তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। আর এর মধ্যে যদি কোনো একটা রোগে অ্যাটাক করে তাহলে কিন্তু তার মধ্যে অল্পতেই সে নষ্ট হয়ে যায় আর কি। তো যার কারণে ভ্যাকসিনগুলো ভালো করে করলে আশা করি যে সমস্যা হয় না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মুরগিটা গরম সহ্য করতে পারে ভালো। মজার ব্যাপার হচ্ছে এটা, যত গরম হয় গরম সহ্য করতে পারে। আতর ভাই, আপনি একজন কলেজের শিক্ষক, একজন অভিজ্ঞ খামারি। বর্তমানে কিন্তু বাংলাদেশে বেকারত্ব সংখ্যাটা অনেকটাই বেড়ে গেছে। শিক্ষিত তরুণরা দেখা গেছে পড়াশোনা শেষ করে কি করবে বুঝতেছে না। আসলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? না, তাদের উদ্দেশ্যে আসলে আমার চমৎকার কিছু কথা আছে। আসলে মানে গ্রাম্য একটা কথা আছে না, যে বলতেছে যে স্বাদের জন্য ফালাইতে পারে না, আর কাটার জন্য খাইতে পারে না। এমন কিছু খাবার নিয়ে বসে থাকে যেটা না পারে গিলতে, না পারে ফালাইতে। হ্যাঁ, আর মজা এখন হচ্ছে যে মানে আমাদের স্বপ্নটা থাকে কি, পড়াশোনার পরে আমি বড় একটা সরকারি কর্মকর্তা হব, কিন্তু অথচ আমার যোগ্যতাটা দেখতে হবে যে আমি আসলে ওইখানে যাইতে পারবো কিনা। এরকম তো আমার মতো হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট আছে, তো সিট আছে মনে করেন যে অল্প কিছু, 1000 খানেক। তো সবার সাথে ফাইট করে তো আমার ওইখানে যাইতে হবে। কিন্তু আমি তো আমার হিসাবটা বুঝতে পারবো যে আমি কতটুকু দৌড় দিতে পারবো। কিন্তু এমন যদি হয় যে আমার দ্বারা ওই সম্ভব না, কিন্তু আমি অযথা ওইখানে সময়টা নষ্ট করলে একটা সময় যে সময়টাও শেষ হবে, কিন্তু আমার কিছু করা থাকবে না। অর্থ নষ্ট হবে, সময় নষ্ট হবে, আমি আর পিছুর দিকে ফিরে আসতে পারবো না। কিন্তু যদি যারা পড়াশোনা শেষ হয় অথবা পড়াশোনার পাশাপাশি মুরগি পালতে হবে এমন কোনো কথা না। যার যেটা করতে ভালো লাগে সে যদি এটা করে, তাহলে সে ওই যে তার পড়াশোনা যে ভালো কোনো চাকরি যদি নাও পায়, তো সে কিন্তু এটা করে চলতে পারবে। বা দিন শেষে তো আমি মনে করি যে চলার জন্য কিছু টাকার প্রয়োজন, আর ওই টাকাটা তো আসবে আপনি যে কোনো হালাল উপায়ে টাকাটা ইনকাম করলে এটা সম্মানিত। ঠিক আছে, আপনি হালাল উপায়ে যেইভাবে টাকাটা ইনকাম করেন এটা আপনার সম্মানিত, সমাজের কাছে সবার কাছে সম্মানিত। তো এখন আমরা তো মনে করেন যে ওই চিন্তা করি যে আমাদের একটা পদবীর দরকার, আমাদের বড় একটা কিছুর দরকার। ওইটা চিন্তা করে দেখা গেছে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট, প্রায় এখনো বাংলাদেশে প্রায় 8-10 লক্ষ স্টুডেন্ট মানে বিভিন্ন চাকরি পাওয়ার উপযুক্ত, কিন্তু চাকরি পাচ্ছে না। তো তারা আবার এই যে শেষ হয়ে যেতেছে, সরকার নইলে আপনি 2 বছর বাড়াই দিল, কিন্তু আমার তো জীবন থেকে সময়টা চলে যেতেছে। তো এখন এটা যদি সে যদি না বোঝে, যে যারা বুদ্ধিমান তারা মনে করে যে পাশাপাশি কিছু একটা শুরু করে দেবে। এরকম এই বিষয়টা আপনি খুবই সুন্দর একটা কথা বলছেন, যে শুধু পড়াশোনা করলেই হবে না, আমার যোগ্যতাটা সম্বন্ধে আমাকে মেজারমেন্ট করতে হবে যে আসলে আমি কি পারবো কি পারবো না। আর কোনো কিছুর জন্য অপেক্ষা না করে বসে না থেকে আসলে যদি কিছু শুরু করে দেয়, দেখা গেছে জীবন থেকে কিন্তু মূল্যবান সময়টা আর চলে যাবে না। আচ্ছা, তো আতর ভাই, এই মুরগি খাবার নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? না, মুরগি খামার নিয়ে আসলে ভবিষ্যতে পরিকল্পনা, আমি তো আসলে একটা সম্মানিত একটা পেশায় আছি, এটা একটা। আর বেশি আসলে মানুষ দিন শেষে ভাই টাকার প্রয়োজন, এত টাকার প্রয়োজন না যে টাকা কামাই করতে যাই আমি অসুস্থ হয়ে যাবো। হ্যাঁ,
আবার ওই টাকা আমি ডাক্তারে দিয়ে আমি আমার চিকিৎসা নেবো, আমার ওই টাকার প্রয়োজন নেই আর কি। আসলে দিন শেষে একটু ভালোভাবে চলতে পারলে ভালো আর কি, আমি যেটা মনে করি আর কি। এটা সবার জন্য এটা মেসেজটা আসলে দরকার। এমন টাকা কামাই করো না যে টাকা কামাই করতে তুমি যে অসুস্থ হয়ে যাও, হ্যাঁ, আবার ওই টাকা কামাই করে ডাক্তারে দিয়া তুমি আবার সুস্থ হও। তো এটা তো ওইরকম পরিমাণ পরিশ্রমের দরকার নাই, কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে এতটুকু যদি আমরা ম্যানেজ করতে পারি, এটা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক আসতে আছে। শুধু আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, এটা দিয়ে যেটা আসে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকে চলার মতো একটা ব্যবস্থা। আর সবচেয়ে বড় কথা কি, আমার এই প্রজেক্টটা হওয়ার কারণে এখানে প্রায় মিনিমাম এটার সাথে 50 জন মানুষের একটা রিজিকের ব্যবস্থা হয়েছে। এটা কেমন, মনে হয় যে এখানে কিছু গাড়ি চালক প্রতিনিয়ত বাচ্চা যাচ্ছে, তাদের একটা রিজিকের ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, দূর দূরান্ত থেকে আসতে আসছে, অনেক ওয়ার্কার এখানে কাজ করতে আসছে, অনেকে দেখতে আসতে আসছে। হ্যাঁ, অনেকের মনে করেন যে এরকমভাবে যেটা হইতেছে, তারপরে আপনার যে বিভিন্ন মানুষের, হ্যাঁ, তো এইভাবে অনেকগুলা মানুষ এর সাথে কি সম্পৃক্ত হওয়ার কারণে কর্মসংস্থান হয়েছে। একটা অপারেটরের বেতন আছে 20,000 টাকা, এখন ওই যে বাচ্চা উৎপাদন হইতেছে ওইখানে এসেছে, এখন বাচ্চা খাসা আসতে আসছে ওই পার্টি টাকা পাইতে আসছে, বাচ্চা ডেলিভারি হইতে আসছে ওইখানে ওই পার্টি টাকা পাইতে আসছে। হ্যাঁ, তো এখন কতগুলা মানুষের একসাথে কর্মসংস্থান হয়ে গেল। তো ওইটা তো মনে করেন যে আমি মনে করি যে আমি এই দিক দিয়ে সফল, যে আমার একটা কাজের জন্য আমি যদি এখানে 50টা মানুষের যদি একটা কর্মসংস্থান হয়ে যায়, মানে আমার মতো এরকম আতার যদি এরকম আরও 1000 দাঁড়ায় যায়, তাদের পিছনে যে এরকমভাবে 50 জন করে মানুষ যদি এরকমভাবে দাঁড়ায় যায়, তাহলে 50,000 মানুষের কিন্তু কর্মসংস্থান হইতে আসছে। তো এটা কিন্তু বড় উদ্বেগ। আর সবচেয়ে বড় হচ্ছে এটা যে কৃষি সেকশন, এই সেক্টরটা কিন্তু থাকবে, এটা হচ্ছে খাঁটি। সব কিছু শেষ হয়ে গেল, মানুষ এটার মধ্যে নির্ভরশীল, এটাতে ফিরে আসতে হবে। আর এটা করলে মনে করেন যে এটাও তো আল্লাহ তাআলা বরকত রাখছে। এটা মানে যে আপনার সাথে কথা বলা আমার খুবই ভালো লাগলো। আপনি ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু ঠিক আলাইকুম। আছে, আপনিও ভালো থাকেন, দোয়া করবেন। অথবা অনেক কথা বলছি, ভুল ত্রুটি হইতে পারে, সবাই একটু ক্ষমা দৃষ্টি দেখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন ভাই, আল্লাহ যেন সবার আশাটা পূরণ করে। আর এরকমভাবে যে আমরা একটা খেদমত করতেছি, খেদমতটা যেন ভালো করতে পারে।